নমস্কার। আমি এর আগের জ্যোতিষের শিক্ষামূলক ভিডিওগুলিতে 12টি রাশির স্বরূপ, চর রাশি, স্থির রাশি, দত্তক রাশি অনুযায়ী বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি লেসেন্স নামে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। জ্যোতিষশাস্ত্রের সাহায্যে ফলাদেশ করতে হলে রাশির মতো প্রত্যেকটা গ্রহ স্বরূপ জানাও খুবই প্রয়োজন। প্রত্যেক গ্রহের স্বরূপ, সেই স্বরূপের আসল মর্ম এবং ফলিত জ্যোতিষে তার অর্থ আমি যথাসম্ভব সরলভাবে বোঝাতে চেষ্টা করব। জ্যোতিষের যে কোনো শিক্ষার্থীকে সর্বপ্রথমেই রাশি, নক্ষত্র ও গ্রহের প্রভাব কি তা জানতে হবে। অর্থাৎ রাশি, নক্ষত্র ও গ্রহ থেকে আমরা কি বুঝবো, তাদের গুণাগুণ কি, তা না জানলে ফলিত জ্যোতিষের বিচার বিশ্লেষণ করা সম্ভব নয়। সেই জন্যই আমি এর আগে রাশি সম্বন্ধে বিশদে আলোচনা করেছি এবং এবার গ্রহ সম্বন্ধে বিশদে আলোচনা করব। তারপরে নক্ষত্র সম্বন্ধে বিশদে আলোচনা করব, যাকে জ্যোতিষের ভাষায় বলে কারকতা। আলোচনা শুরু করার আগে আপনাদের বলতে চাই, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে সিলেক্ট অল করে দিন। তাহলে আমার প্রতিটা ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। আর জ্যোতিষ ও আধ্যাত্মিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে থাকুন। রাশিগুলো হলো জড় পদার্থ ও জড় শক্তিকে নির্দেশ করে এবং গ্রহগুলো হলো চৈতন্যের দ্যোতক বা চেতনা নির্দেশ করে। সুতরাং মানুষের সুখ দুঃখময় যে অনুভূতি তা মূলত গ্রহের দ্বারাই নির্দিষ্ট হয়ে থাকে। সেই জন্য রাশিগুলির মধ্যে শুভ রাশি বা পাপ রাশি বা অশুভ রাশি বলে কোনো প্রভেদ করা হয় না। কিন্তু গ্রহের প্রধান বিভাগ হলো শুভ ও পাপ বা অশুভ। শুভ গ্রহ সুখ উৎপন্ন করে, পাপ গ্রহ দুঃখ দেয়। কিন্তু এই শুভাশুভত্ব ছাড়াও গ্রহদের আরো নানা রকম ভাব আছে। প্রত্যেক গ্রহ এক এক ভাবে, এক এক দিক থেকে এক এক ব্যাপার আশ্রয় করে আমাদের চেতনা অনুভূতির মধ্যে ঘাত প্রতিঘাত তোলে। সেই ঘাত প্রতিঘাতের সমষ্টি মানুষের চৈতন্যময় জীবনের সমষ্টি। রাশিগুলি পারিপার্শ্বিক অবস্থা নির্দেশ করে মাত্র। তাদের সঙ্গে যতক্ষণ না কোনো গ্রহের যোগ হয় বা সম্বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত তাদের দ্বারা নির্দিষ্ট পারিপার্শ্বিক ঘটনা বা অবস্থাগুলি আমাদের জীবনে পরিস্ফুট হয়ে উঠতে পারে না। একজন মানুষের জীবনকালের মধ্যে পৃথিবীর নানা দেশে অসংখ্য ঘটনা ঘটছে। কত আনন্দ উৎসব, কত যুদ্ধ, কত সুখ সম্পদ, কত দুঃখ দারিদ্র, কত জন্ম, কত মৃত্যু, কত মিলন, কত বিচ্ছেদ, কত উন্নতি, কত অবনতি, কত সুখের কলরব, কত শোকের আর্তনাদ, কে তার হিসাব রাখতে পারে? কিন্তু তাহলে এর প্রত্যেকটি ঘটনা রাশিচক্রের দ্বারা নির্দিষ্ট হচ্ছে। একজন মানুষের জীবনে তার মধ্যে সেই সব ঘটনাগুলোই প্রতিফলিত হবে যেগুলি তার জন্মকুণ্ডলিতে বা রাশিচক্রে গ্রহের স্থিতি অনুসারে নির্দিষ্ট হবে। আর বাকি সব ঘটনা তাদের অনুভূতিময় জীবনের বাইরে পড়ে থাকবে। এই জন্য যে রাশি বা ভাবে কোনো গ্রহের অবস্থান বা দৃষ্টি থাকে না, সেই রাশির দ্বারা নির্দিষ্ট ব্যাপারগুলি জীবনে অনভিব্যক্ত থেকে যায়। এই জন্যই বোধহয় মহর্ষি জৈমিনী তার সূত্রে রাশির বল নির্দেশের সময় লিখেছেন যে গ্রহশূন্য রাশির চাইতে গ্রহযুক্ত রাশি বেশি বলবান। যে কারণে অষ্টক বর্গে ত্রিকোণ ও একাধিপত্য শোধনের সময় গ্রহযুক্ত রাশিকে গ্রহশূন্য রাশির চাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। অতএব প্রত্যেক গ্রহের স্বরূপ হৃদয়ঙ্গম করতে না পারলে জ্যোতিষের বিচারের মর্ম উপলব্ধি করা সম্ভব নয়। হ্যাঁ, একটা কথা, এখানে রাশির বশ্যতা সম্বন্ধে কিছু বলা প্রয়োজন, কেননা এটা রাশি সম্বন্ধীয় ভিডিওতে যে 3টে ভিডিও আমি করেছি রাশি সম্বন্ধীয়, তাতে উল্লেখ করা হয়নি। একটা রাশির সঙ্গে আরেকটা রাশির বশ্যতা বা সখ্যতা থাকে, সেইটা সম্বন্ধে বলি। সিংহ রাশি ছাড়া সব চতুষ্পদ রাশি দ্বিপদ রাশির বশ্য, আর জলরাশিগুলি দ্বিপদ রাশির ভক্ষ অর্থাৎ খাদ্য স্বরূপ।
সরীসৃপ রাশি বা কীট রাশি ও জলজ রাশি দ্বিপদ রাশির বর্ষ, আর সরীসৃপ রাশি ছাড়া সকল দ্বিপদ রাশি ও চতুষ্পদ রাশি সিংহ রাশির বর্ষ। এখানে চতুষ্পদ রাশি বা দ্বিপদ রাশি কোনটা সে সম্বন্ধে জেনে রাখা প্রয়োজন। মিথুন, তুলা, কুম্ভ, কন্যা এবং ধনু রাশির প্রথম অর্ধেক অর্থাৎ 1 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত দ্বিপদ রাশি। মকরের প্রথম অর্ধেক অর্থাৎ 1 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, ধনু রাশির শেষ অর্ধেক অর্থাৎ 15 ডিগ্রির পর থেকে 30 ডিগ্রি পর্যন্ত, এবং বৃষ, সিংহ ও মেষ চতুষ্পদ রাশি। আর মকর রাশির শেষ অর্ধেক অর্থাৎ 15 ডিগ্রির পর থেকে 30 ডিগ্রি পর্যন্ত, কর্কট রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি হলো কীট রাশি। আর জলজ রাশি বলতে কর্কট, বৃশ্চিক ও মীন রাশি ছাড়াও মকর রাশির শেষ অর্ধেক অর্থাৎ 15 ডিগ্রির পর থেকে 30 ডিগ্রি পর্যন্ত ধরা হয়, যেটা অগ্নিপৃথ্বী বায়ুজল রাশির মধ্যে ধরা হয় না বা বলা হয়নি। এবার গ্রহের প্রকৃতিগত শুভত্ব আর অশুভত্ব সম্বন্ধে বলবো। রবি বা সূর্য, মঙ্গল, শনি, রাহু ও কেতু অশুভ গ্রহ বা পাপ গ্রহ। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র নৈসর্গিক বা স্বাভাবিক পাপ গ্রহ, আর শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র স্বাভাবিক শুভ গ্রহ। এছাড়া বুধ পাপযুক্ত হলে মানে পাপ গ্রহ যুক্ত হলে স্বাভাবিক পাপ গ্রহ হয়, আর স্বাভাবিক শুভ গ্রহ যুক্ত হলে স্বাভাবিক শুভ গ্রহ বলে পরিগণিত হয়। আর বৃহস্পতি ও শুক্র সর্বদাই শুভ, মানে এই দুটো গ্রহ সর্বদাই শুভ গ্রহ। এবার গ্রহের সত্ত্বের গুণ বিচার সম্বন্ধে বলি। রবি, চন্দ্র, বৃহস্পতি সাত্ত্বিক গুণ সম্পন্ন, বুধ ও শুক্র রাজসিক গুণ সম্পন্ন, শনি, মঙ্গল, রাহু ও কেতু তামসিক গুণ সম্পন্ন। আর গ্রহের জাতি সম্বন্ধেও কিছুটা জানা দরকার। যেমন বৃহস্পতি আর শুক্র হচ্ছে ব্রাহ্মণ জাতি, রবি ও মঙ্গল ক্ষত্রিয় জাতি, চন্দ্র ও বুধ বৈশ্য জাতি, শনি শূদ্র জাতি, রাহু আর কেতু হলো চণ্ডাল ও ম্লেচ্ছ জাতি। এবার বলি গ্রহের বর্ণ। অনেক সময় গ্রহের বর্ণ বিচারের কাজে লাগে, সেটা যখন বিচার সম্বন্ধে ভিডিও বানাবো তখন বুঝতে পারবেন। গ্রহের বর্ণ: রবি রক্তবর্ণ অর্থাৎ ফর্সা গ্রহ, চন্দ্র, শুক্র, বৃহস্পতিও ফর্সা গ্রহ, মঙ্গল বিদ্যুৎ বর্ণ অর্থাৎ কিছুটা চাপা বা তামাতে ফর্সা গ্রহ, রাহু ও শনি কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো গ্রহ, কেতু ছাই বা ধোঁয়াটে বর্ণ। আর গ্রহের পুরুষ বা স্ত্রী বিভাগও আছে। রবি, মঙ্গল, বৃহস্পতি, রাহু ও কেতু পুরুষ গ্রহ, চন্দ্র ও শুক্র হলেন স্ত্রী গ্রহ, আর বুধ আর শনি নপুংসক গ্রহ। কোনো কোনো মতে আবার বুধ স্ত্রী গ্রহ, এ নিয়ে অনেক দ্বিমত আছে। সেক্ষেত্রে বুধ যে গ্রহের সাথে যুক্ত হবে বা যে গ্রহ দ্বারা দৃষ্ট হবে সেই গ্রহের প্রকৃতি অনুযায়ী বিচার করাই ভালো বলে আমার মনে হয়, যেহেতু বুধের নিজস্ব কোনো শুভত্ব বা অশুভত্ব নেই। তবে বুধ যদি কোনো গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়ে না থাকে তাহলে স্বাভাবিকভাবে নপুংসক গ্রহ ধরাটাই বেশি ফলপ্রসূ হয়। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু এই সবকটি গ্রহ সম্বন্ধে আমি আলাদা আলাদা করে বিশদে আলোচনা করব আলাদা আলাদা ভিডিওতে। আমার যতটুকু জ্ঞান আছে বা আমি যতটুকু শিখেছি বা জ্ঞান অর্জন করেছি তার ভিত্তিতে বোঝানোর চেষ্টা করব। এর পরের জ্যোতিষ শিক্ষা ভিডিওতে আমি রবি সম্বন্ধে আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার।